মনে রাখতে হবে বলেছিলাম, স্ট্যানার্স ফ্লোরাইডের ক্ষেত্রে 1/4, সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে 1/2, আর সোডিয়াম মনোক্লোরোফসফেটের ক্ষেত্রে 1/8। এটা দিয়ে আমাদের পার্সেন্টেজের সাথে এটা দিয়ে গুণ করতে হবে। যেমন বলেছিলাম 10 কেজি ওজনের একটা বেবি 10 ml ফ্লোরাইড ইনজেস্টেড করলো, স্ট্যানার্স ফ্লোরাইড। তাহলে এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে? তাহলে 10 কেজি 10 ml স্ট্যানার্স ফ্লোরাইড যদি ইনজেস্টেড করে, ওটা লিখছো না তোমরা? এটা বলো তো উদাহরণটা। লিখছে 10 কেজি ওজনের কোন বেবি যদি স্ট্যানার্স ফ্লোরাইড ইনজেস্টেড করে, NaMl of 8%, স্ট্যানার্স ফ্লোরাইড কত পার্সেন্ট বলছিলাম? 10%। না না 10% না তো, 10 ml, কিন্তু পার্সেন্টেজ 10 একটা ml, কত? 8% ম্যাম। 8%? জি ম্যাম। হ্যাঁ, 8% স্ট্যানার্স ফ্লোরাইডে 10 ml সে ইনজেস্টেড করলো, তাহলে তার সে কতটুকু পরিমাণ ফ্লোরাইড সে ইনজেস্টেড করলো? তাহলে ক্যালকুলেশন করে একটু বের করো। তাহলে পার্সেন্টেজ ফ্লোরাইডে 8, তাহলে স্ট্যানার্স ফ্লোরাইড যেহেতু, তাহলে 1/4, 8 গুণ 1/4 গুণ 10 ml সে ইনজেস্টেড করলো, গুণ 10, ওটার সাথে 10 গুণ করতে হবে। তাহলে কত আসলো ম্যাম? 200 ম্যাম। 200 মিলিগ্রাম ফ্লোরাইড। তাহলে পার কেজি বড় ওয়েটে কত হবে? 10 মিলিগ্রাম না? জি ম্যাম। না 10 না 20? 20 10 ম্যাম, মিলিগ্রাম। 20 20 মিলিগ্রাম। তাহলে আমরা দেখি কতটুকু পরিমাণ রেঞ্জ গুলো একটু মনে রাখতে হবে। তারপরে CLD, certainly lethal dose, certainly lethal dose। এখানে দেখো চিলড্রেন হচ্ছে 16 থেকে 32 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আমরা যেটা ক্যালকুলেশন করে বের করেছিলাম এটা হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তাহলে এটা হচ্ছে সার্টেনলি লিটাল ডোজের মধ্যে পড়ে গিয়েছে। অ্যাডাল্টে 32 থেকে 16 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 32 থেকে 64 মিলিগ্রাম। অ্যাডাল্টে হবে 32 থেকে 64 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। ম্যাডাম, হ্যাঁ বলো। আমাদের ওই ট্রাইক্লোসানটা পড়ার জন্য বলছিলেন, ওখানে ওটা তো দেন নাই আর। আচ্ছা দিয়ে দিব, এটা আজকে শেষ করে নি, আগামী সপ্তাহে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ম্যাম এখানে তো আমাদের অনেকগুলো আইটেম পড়ানো হয়নি, আপনি একটা রুটিন দিয়ে দিয়েছেন, ওগুলো পড়ানো হবে তো, টাইম আছে না? এগুলো তো লাস্টের দিকে দিয়েছি না, পড়াই ফেলতে হবে। স্যারে কি পড়াচ্ছে এখন তোমাদের? অ্যানালজেসি এন্ড ডেন্টিস্ট্রি। অ্যানালজেসিক? জি। স্যারের টপিক কি কি বাকি আছে তাহলে? এখন পার্ট 2 থেকে কি কি পড়ানো হচ্ছে স্যারে? পেনটা পড়ানো হয়ে গেছে? না না, ওটাও পড়ে নেই স্যার, খুব তারপর সহজ। হ্যাঁ স্যার ডেন্টাল এমার্জেন্সিটা পড়াইছিল তো ম্যাম। হ্যাঁ তারপর অ্যানালজেসি এটা শুরু, ওই অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিসটা পড়াইছে। আচ্ছা, তারপরে অ্যানালজেসি এটা শুরু করছে। অ্যানালজেসি প্রায় শেষের পথে, আর 2-3টে স্লাইড আছে মনে হয়, তারপর তো আটটা শুরু মেডিকেল করছে। এন্ড ডেন্টাল ইমার্জেন্সি পড়ানো হয়েছে না? জি ম্যাম। তারপর হচ্ছে এটা পড়ানো জেরিয়াট্রিক ফার্মাকোলজি, ট্রিটমেন্ট ফর মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট।
হ্যাঁ ম্যাম পড়াইছি এটা। ওই জেনেটিক ফার্মাকোলজি পড়ানো হচ্ছে 7 নাম্বার আইটেমটা পড়ানো হয়ে গেছে। ওটা ওটার ম্যাডাম বিভিন্ন পেশেন্ট আসলে ওটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে ওরকম না ম্যাম? কোনটা কোনটা? আইটেমটা একটু দেখতে হবে আমার। আচ্ছা আমি বলি টপিক শোনো, জেরিয়াট্রিক ফার্মাকোলজি ট্রিটমেন্ট ফর মেডিকেলি কম্প্রোমাইজড পেশেন্টস, প্রেগন্যান্ট ওমেন এন্ড কমন ডেন্টাল প্রবলেমস। এটা একটু কনফিউশন ম্যাম। খাতাটা তুলতে হবে, খাতা। তারপরে ব্লিচিং পড়ানো বলছিল স্যার, ব্লিচিং ওটা এজেন্ট। পড়াই না এখন। আর ওরাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক ডিজিজ, ওরাল কমপ্লিকেশন অফ ক্যান্সার থেরাপি, এটা পড়াইছি এটা পড়াইছি এটা এটা পড়াইছি পড়ানো হয়েছে না? না ওটা পড়ানো হয়নি, যেটা বলছিলাম ওটা পড়াইনি। ও জেরিয়াট্রিক ফার্মাকোলজি পড়ায় নাই না? না পড়াইনি ম্যাম। তাহলে স্যার এখানে পড়াইছে মেডিকেল ইমার্জেন্সি, আর এটা হচ্ছে তোমার সিস্টেমিক এজেন্ট, এই দুইটা। তাহলে এখানে আরো 3টা বাকি আছে। অ্যানালজেসিয়া পড়াচ্ছে ও অ্যানালিসিস ড্রাগ। শেষ হয়ে যাবে। এই তো ফার্মাকোলজি পেন পড়াচ্ছে, তো অ্যানালজেসিয়া কেন পড়াচ্ছে? এটাই তো পেন, ম্যাম পেনের মধ্যে তো অ্যানালজেসিয়া অ্যান্টিনসিসেপ্টিভ ড্রাগ না? ও হ্যাঁ ম্যাম পেইন হ্যাঁ। অ্যানালজেসিয়া পড়াচ্ছে তো পেনের কারণে, অ্যান্টি অ্যানালজেসিক ড্রাগ গুলো পেনের জন্য না। তাহলে 3টে স্যারেরা 2টা পড়াবে আর কি। আচ্ছা আচ্ছা, ফ্লুরাইড টক্সিসিটি লিটাল ডোজ হচ্ছে অ্যাডাল্টে 5 থেকে 10 গ্রাম, চিলড্রেনে হচ্ছে 0.3 থেকে 0.5 গ্রাম। উপরেগুলো ছিল মিলিগ্রাম, আর এটা হচ্ছে গ্রাম। আর এগুলো ছিল বডি ওয়েটে, বডি ওয়েটের জন্য মিলিগ্রাম, এগুলো হচ্ছে বডি ওয়েট না। অ্যাডাল্ট 5 থেকে 10 গ্রাম, চিলড্রেন হচ্ছে 0.3 থেকে 0.5 গ্রাম। এই লেভেল গুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আসো, এই যে ফ্লুরাইড টক্সিসিটি নিয়ে কিন্তু অনেক কোশ্চেন করে, ভাইবে অনেক কোশ্চেন করে, আর তোমাদের এসিকে তেও কোশ্চেন আছে। সাইন এন্ড সিম্পটম অফ ফ্লুরাইড টক্সিসিটি। মেইনলি ফ্লোরাইড হচ্ছে 2 ধরনের টক্সিসিটি আছে, ক্রনিক ফ্লুরাইড টক্সিসিটি আর একটা হচ্ছে অ্যাকিউট ফ্লুরাইড টক্সিসিটি। ক্রনিকটা যেটা হচ্ছে আমাদের এনামেল ফ্লোরোসিস হয়, আর একটা হচ্ছে অস্টিওস্ক্লেরোসিস হয়। এনামেল ফ্লোরোসিস হয় কখন? যখন আমাদের যদি ওয়াটারের যদি লেভেল, যদি ফ্লুরাইড লেভেল যদি মোর দেন 2 ppm থাকে, 2 নরমালি আমাদের লেভেল কত? 1 ppm। যদি 2 ppm ফ্লোরাইড লেভেল যদি থাকে অথবা মোর দেন 2 ppm ফ্লোরাইড লেভেল থাকে, তখন আমাদের এনামেল ফ্লোরোসিস হয়। আর যদি মোর দেন 8 ppm ফ্লোরাইড লেভেল থাকে, তখন এসকেলেটর ফ্লোরোসিস হয়। আর যদি 6 ppm, 6 ppm ফ্লোরাইড লেভেল থাকে এক জায়গায় আসছে, এটা এসকেলেটর ফ্লোরোসিস হয়। আর হচ্ছে ম্যাডাম তো আপনি 8 বলছেন না? 8 হচ্ছে অস্টিওস্ক্লেরোসিস। দুই জায়গায় এরকম করে আসছে, তাহলে দুইটা মনে রাখতে হবে। 6ও মনে রাখতে হবে, 8ও মনে রাখতে হবে, 2 জায়গায় 2 রকম করে দেওয়া হচ্ছে। শুধু ডেন্টাল ফ্লোরোসিস হচ্ছে 2 ppm বা মোর দেন 2 ppm। আমি স্কেলেটালকে 6 আর 6 থেকে বেশি নাকি শুধু 6 থেকে বেশি? 6 ppm আর 8 ppm মোর দেন এগুলা। যদি এসিকে দুটাই আসে তাহলে দুটাই আনসার করবে।
প্রথমে আসে আমরা ক্রনিক এক্সেসিভ ফ্লুরাইড টক্সিসিটি। ক্রনিক এক্সেসিভ ফ্লুরাইড টক্সিসিটি কখন হবে? যদি মোর দেন 0.06 মিলিগ্রাম পার কেজি পার ডে, 0.06 মিলিগ্রাম পার কেজি পার ডে যদি ফ্লুরাইড ইনটেক করা হয় ডেলি, তাহলে এটা ক্রনিক এক্সেসিভ ফ্লুরাইড টক্সিসিটি হবে। কারণ এটার কারণে আমাদের এনামেল ফ্লোরোসিস হবে। এনামেল ফ্লোরোসিস কখন হবে বললাম? যদি মোর দেন অর ইকুয়াল 2 ppm ফ্লুরাইড, যদি ফ্লুরাইড লেভেল যদি 2 ppm থাকে, তাহলে কখন হবে এনামেল ফ্লোরোসিস? এটা একটা সব সময় আমরা এখন যদি আমরা যদি এখন ফ্লোরাইড নিই, তাহলে আমাদের এনামেল ফ্লোরোসিস হবে না। তাহলে কখন হবে? কিছু কন্ডিশন আছে। Developmental disturbance of dental enamel due to excessive exposure of high concentrated fluoride during tooth development, এটা ইম্পর্টেন্ট কথা। টুথ ডেভেলপমেন্টের সময় যদি ফ্লোরাইডের এক্সেসিভ থাকে, সাপ্লাই হয়, ইনটেক হয়, তখনই আমাদের এনামেল ফ্লোরোসিস হবে। যদি টুথ ডেভেলপমেন্ট শেষ হয়ে গেল, তাহলে কিন্তু ফ্লোরাইড এক্সেসিভ ফ্লোরাইড হলেও তার এনামেল ফ্লোরোসিস হবে না। এই জন্য এটা বয়সটা হচ্ছে হাইয়েস্ট রিস্ক বিটুইন 3 months and 8 years। 3 months হচ্ছে তাহলে ওই যে রেসিডুয়াস টুথের জন্য, আর 8 years হচ্ছে পার্মানেন্ট টুথের জন্য। Usually হলো mild form is common, usually unnoticeable but may be characterized by tiny white streaks or streaks in the enamel. In most severe form, tooth is marked by discoloration of brown markings, pitted, rough and hard to clean. এটা হচ্ছে তোমার resemble as amelogenesis imperfecta এর মতো। amelogenesis imperfecta হলে তোমরা যে ওরাল পরিচিত পড়বা সামনে, তখন সেক্ষেত্রে এনামেল সারফেসটা এরকম পিটেড হতে পারে, রাফ হতে পারে, ডিসকালারেশন হতে পারে। তাহলে এনামেল ফ্লোরোসিসে কালারটা হবে ব্রাউন ডিসকালারেশন। এখন দেখুন ওই যে সাদা সাদা ফোটা ফোটা এনামেল সারফেস দেখা যায়, আমরা পরের ছবিটা দেখবো। ব্রাউন ডিসকালারেশন, এটা একটা তোমার ইন্ডেক্স, যেটা বলা হয় ডিনস ফ্লোরোসিস ইন্ডেক্স। উনি এখানে 6টা ক্যাটাগরিতে ভাগ করেছেন অ্যাসোসিয়েটেড ক্লিনিক্যাল ফিচার। প্রথমে হচ্ছে নরমাল। নরমাল আমাদের টুথ এনামেলটা হচ্ছে নরমাল থাকবে, এটা স্কোর হচ্ছে 0। এটা ক্লিনিক্যাল ফিচার নরমালি স্মুথ, গ্লসি, পেল, ক্রিমি, হোয়াইট, ট্রান্সলুসেন্ট সারফেস। নরমাল স্ট্রাকচার, যেটা নরমাল ফিচার। এরপর হচ্ছে টু কোয়েশ্চেনেবল, 0.5, স্কোর হচ্ছে 0.5। এটার ফিচারটা হবে a few white flakes or white spots, a few white flakes or white spots। এটার নাম হচ্ছে gradient of mottled enamel। নাম্বার 3 ভেরি মাইল্ড, এটার স্কোর হচ্ছে 1। এটার ফিচারটা হবে কি? স্মল ওপেক পেপার হোয়াইট এরিয়াস কভারিং লেস দেন 25% অফ দ্য টুথ সারফেস। আচ্ছা, টুথ সারফেস 4 ভাগের 1 ভাগের চেয়েও কম হবে এই ফাইন্ডিংসটা কভার করবে। স্মল ওপেক পেপার হোয়াইট এরিয়াস, তাহলে কতগুলো ছোট ছোট পেপার হোয়াইট এরিয়া পাওয়া যাবে যেটা কভার করবে লেস দেন 25%। এটাকে বলা হয় ভেরি মাইল্ড, কিন্তু স্কোর হচ্ছে 1। এরপর হচ্ছে নেক্সট মাইল্ড। মাইল্ড স্কোর হচ্ছে 2। এটা কভার করবে লেস দেন 50% অফ দ্য বোথ সারফেস। বোথ সারফেস বলতে তোমার বাক্কাল আর প্যারাটাল অথবা লিঙ্গুয়াল আর বাক্কাল।
এটা 50% এর চেয়ে কম সারফেস, বোথ সারফেসে 50% এর চেয়ে কম সারফেস এটা ইনভলভ করবে। এটা স্কোর 2। এরপর আছে মডারেট, স্কোর 3। এটার ফিচারটা হচ্ছে অল স্মুথ সারফেসেস এফেক্টেড, ব্রাউন স্টেন মার্কড ওয়ের অন বাইটিং সারফেস। অক্লোসাল সারফেসের ওখানে ওটা আস্তে আস্তে এটা এনামেলটা ডিস্ট্রাকশন হবে। তাহলে ফ্লোরাইডটা জমা হয় কোন সারফেসে, কোন স্ট্রাকচারে? এনামেল, ডেন্টিন নাকি সিমেন্টাম? এনামেলে। এনামেল, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য বললাম যে অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টের সাথে এটা রিজেম্বল। তাহলে যদি এটা যদি মার্ক ওয়ের যদি এখানে বল টু দ্য স্ট্রাকচার লস হয়, তাহলে কোন স্ট্রাকচারটা লস হবে? এনামেলটা। নেক্সট সিভিয়ার ফর্ম। সিভিয়ার ফর্মে হচ্ছে স্কোর হচ্ছে 4। এটার ফিচারটা থাকবে অল টুথ সারফেস এফেক্টেড, ব্রাউন স্টেন, ডিসক্রিট অর কনফ্লুয়েন্ট পিটিং। এখানে পিটিং ফর্ম করবে। তাহলে 6টা স্কোর, 6টা ক্যাটাগরি, আমরা 4টা স্কোর পেলাম, 5টা স্কোর পেলাম। একটা হচ্ছে 0.5, 0.5টা হচ্ছে কোয়েশ্চেনেবল, a few white pegs মানে একটু সাদা স্পট পাওয়া যাবে। আর ভেরি মাইল্ড 1 স্কোর, স্মল ওপেক কিন্তু লেস দেন 25% সারফেস এটা কভার করবে। মাইল্ড মডারেট, এটা স্কোর 2 মাইল্ড কেস, মাইল্ড ফর্মে স্কোর 2 এটা হবে লেস দেন 50% ফুল সারফেসকে কভার করবে। মডারেট স্কোর 3, অল টুথ সারফেস এফেক্টেড এবং ব্রাউন স্টেন পাওয়া যাবে এবং কিছু অক্লোসাল সারফেসে ওয়্যার হবে। সিভিয়ার ফর্ম, এটা স্কোর 4, অল টুথ সারফেস এফেক্টেড, ব্রাউন স্টেন, ডিসক্রিট অর কনফার্ম পিটিং। পিটিং মানে ওখানে গর্ত গর্ত হয়ে যাবে। ঠিক আছে, লিখে শেষ? এই দেখো এনামেল ফ্লুরোসিস ছবি। এই দেখো পিটিট, কারণ হোয়াইট প্যাকস, যেগুলো হোয়াইটিশ হোয়াইটিশ দেখা যাচ্ছে। একদম রিজেম্বল অ্যামোলোজেনেসিস ইমপারফেক্টা। ব্রাউন স্টেনের মতো দেখা যাচ্ছে। এখন আসো ম্যানেজমেন্ট। এনামেল ফ্লোরোসিস হলে কিভাবে ম্যানেজ করতে হবে। ধরো তাহলে এই দাঁতটাই আমার পেশেন্ট আমার কাছে এভাবে নিয়ে আসলো, তাহলে পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব? প্রথম অপশন হচ্ছে ব্লিচিং এন্ড এনামেল মাইক্রোঅ্যাব্রেশন। ব্লিচিংটা হচ্ছে আমরা ডিসকালারেশনটা রিমুভ করার জন্য আমরা ব্লিচিং করি। আমরা ব্লিচিং এজেন্ট তোমাদের ইয়ে আছে, টপিকস আছে। এনামেল মাইক্রোঅ্যাব্রেশন, এত এনামেলটা যদি একটু কম হয়, মাইল্ড ফর্ম হয়, তো আমরা এনামেলটা মাইক্রোঅ্যাব্রেট করে দিলাম, কালারটা চলে গেল। এরপর হচ্ছে কম্পোজিট রেজিন এন্ড রেজিন মডিফাইড গ্লাস আইন। যদি এটা সিম্পল মানে সিঙ্গেল টুথে হয় অথবা কয়েকটা মাথা দাঁতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কম্পোজিট রেজিন করে দিয়ে কসমেটিক ফিলিং দিয়ে দিলাম, অথবা রেজিন মডিফাইড গ্লাস আইনের মধ্যে কসমেটিক ফিলিং দিয়ে দিলাম। আর একটা অপশন করতে পারি আমরা এস্থেটিক ভিনিয়ার্স এন্ড প্রস্থেটিক ক্রাউন। ভিনিয়ার ক্রাউন করতে পারি অথবা পোর্সেলেন ক্রাউন করতে পারি। তাহলে একটা ব্লিচিং, আর একটা হচ্ছে কসমেটিক ফিলিং, আর একটা হচ্ছে আমাদের ক্রাউনিং, ভিনিয়ার ক্রাউনিং আর প্রস্থেটিক ক্রাউন। এটা হচ্ছে শর্টকাট। এখন আসো অস্টিওস্ক্লেরোসিস আর স্কেলেটাল ফ্লোরোসিস। এক জায়গায় দেখলাম স্কেলেটাল ফ্লোরোসিস আলাদা, আবার অস্টিওস্ক্লেরোসিস আলাদা। ওই যে বললাম যে স্কেলেটাল ফ্লোরোসিসের ক্ষেত্রে বললে 6 ppm, মোর দেন 6 ppm, আর অস্টিওস্ক্লেরোসিসের ক্ষেত্রে বললে মোর দেন 8 ppm ফ্লোরাইড। এই জন্য দুটাই বলে দিলাম।
তাহলে osteosclerosis it occurs if water contain more than 8 ppm fluoride. এটা কি হবে? increased bone density, increased bone thickness, bone pain, brittle bone. তাহলে এগুলো হচ্ছে বোনের সমস্যা। বোনের ডেন্সিটি বাড়বে, বোন থিকনেস বাড়বে, যার কারণে বোন পেইন হবে এবং বোনটা থাকবে ব্রিটেল। এখান থেকে আর কিছু লাগবে না অস্টিওস্ক্লেরোসিস। এখন আসো অ্যাকিউট এক্সেসিভ ফ্লুরাইড। তোমাদের এটা একটা কোয়েশ্চেন এসেছে, টক্সিক ইফেক্টস অফ ফ্লোরাইড। এসিকেও দেখলাম মধ্যে 3বার এসেছে। টক্সিক ইফেক্টস অফ ফ্লোরাইড। ফ্লোরাইড টক্সিক ইফেক্ট কি কি হতে পারে? সিস্টেমিক ইফেক্ট। তাহলে ইফেক্টস অফ টক্সিক ইফেক্টস অফ ফ্লোরাইডের মধ্যে প্রথমে হার্ট টিস্যুতে কিছু জমা হবে। হার্ট টিস্যুতে জমা হলে এনামেল ফ্লোরোসিস, অস্টিওফ্লোরোসিস, অস্টিওস্ক্লেরোসিস। এই অস্টিওফ্লোরোসিসটা হচ্ছে স্কেলেটাল ফ্লোরোসিস। হ্যালো, জি ম্যাম। কিসের আওয়াজ হচ্ছে শুনলাম? তাহলে এনামেল ফ্লোরোসিস হার্ট টিস্যুতে, মেনলি হার্ট টিস্যুতে জমা হয়। এনামেল ফ্লোরোসিস বোন এন্ড টিতে জমা হয়। এনামেল ফ্লোরোসিস, অস্টিওফ্লোরোসিস, অস্টিওস্ক্লেরোসিস, এক্সোস্টোসিস। এক্সোস্টোসিস মানে কি? কতগুলো বনি, কি বলে এটা, প্রজেকশন, বনি প্রজেকশন। মেইনলি এটা দেখা যায়, আমরা এক্সোস্টোসিস গুলো দেখা যায় লোয়ার ম্যান্ডিবলে, ম্যান্ডিবুলার প্রিমোলার রিজিয়নে, বাইলেটারাল দেখা যায় এক্সোস্টোসিস, বনি প্রজেকশন। তাহলে এখানে যেহেতু আমরা বোনের মধ্যে ফ্লুইড হলে বনি ডেন্সিটি বেড়ে যায়, বোন থিকনেস বেড়ে যায়, এই জন্য ওখানে এক্সোস্টোসিসও পাওয়া যায়। একটা ক্যালসিফিকেশন অফ লিগামেন্ট, লিগামেন্ট গুলো ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে। এটা হচ্ছে ইফেক্টস অন হার্ট টিস্যু। সিএনএস ইফেক্ট হয় হাইপারপ্লাসিয়া, প্যারাস্থেসিয়া, কনভালশন। জিএডিতে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। সিভিএস এন্ড রেসপিরেটরি ট্র্যাক্টে সিভিএস ডিপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে। যদি টক্সিক হয়, টক্সিক ফ্লুইড ইনটেক হয়, তাহলে ম্যাম এর আগে সিভিএস স্লাইডটা একটু ডিপ্রেশন। দেখাও। দেখছি ম্যাম। তাহলে সিভিএস ইফেক্ট আছে, আবার আদার্স কিছু ইফেক্ট আছে, যেমন ইনক্রিজ স্যালাইভেশন, মাসল পেইন, ডায়রিয়া, লাস্ট হচ্ছে আলটিমেটলি ডেথও হতে পারে। এটা এসে কি কোশ্চেন লিখে রাখো, কয়েকবার এসেছে নালে
এখন আসলে পটেনশিয়াল লিথাল ডোজ হলে যদি পেশেন্ট যদি পটেনশিয়াল লিথাল ডোজ ইনজেস্টেড করে তাহলে একটু অ্যাসেস নিতাম। বুঝি নাই। আচ্ছা ম্যাম লিখছি। এইটা শেষ করতে হবে তোমার 9:35। তাহলে পটেনশিয়াল লিথাল ডোজ যদি পেশেন্ট ইনজেস্টেড করে তাহলে পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে? স্পাজম হতে পারে, টিটেনিয়া হতে পারে, কনভালশন হতে পারে। ওই যে আমরা যে জিনিসগুলো এখন আলাদা আলাদা করে পড়লাম সেগুলোর হচ্ছে জিনিসটা হচ্ছে এটা, যেমন সিএনএস কি প্রবলেম, সিভিএস কি প্রবলেম, তারপর জিআইটি তে, তারপর হচ্ছে রেসপিরেটরি যা পড়লাম এগুলো স্পাজম, টিটেনিয়ান কনভালশন, cardiac arrest, electrolyte imbalance, hypercalcemia and hyperkalemia, respiratory distress, disoriented. পটেনশিয়াল লিথাল ডোজ হলে পেশেন্টের কমপ্লেন হবে, কমপ্লিকেশন হবে। তাহলে কার্ডিয়াক অ্যারেস্টে পেশেন্ট ডেথ হতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কিন্তু আলটিমেটলি পেশেন্ট এক্সপায়ার করতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস, ডিসওরিয়েন্টেড হবে। সিএনএস এ যেহেতু গিয়ে জমা হয় তাহলে পেশেন্ট ডিসওরিয়েন্টেড হবে। এখন ম্যানেজমেন্টের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, যদি পেশেন্ট এক্সেসিভ ফ্লুইড ইনটেক করে তাহলে আমাদের কিভাবে ম্যানেজ করতে হবে? প্রথমে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কতটুকু ফ্লুইড সে ইনজেস্টেড করবে। ক্যালকুলেট করার পরে আমরা বুঝতে হবে যে তার কি কি প্রবলেম হতে পারে। তারপর ওই যে এখন অ্যাবজর্পশনটাকে আমরা মিনিমাইজ করব, মিনিমাইজিং ফার্দার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মিনিমাইজ করব, পেশেন্টের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইনটেক করে আমরা পরবর্তী আলাদা আলাদা করে পরবর্তী ম্যানেজমেন্টটা। তারপর রিমুভিং ফ্লোরাইড ফ্রম দা বডি ফ্লুইডস, ফ্লোরাইড থেকে বডি ফ্লুইড থেকে ফ্লোরাইডটা আমরা রিমুভ করি। আর একটা মনিটর ভাইটাল সাইন এন্ড হচ্ছে গিভ মিল্ক। মিল্ক দিচ্ছি মেইনলি হচ্ছে অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করার জন্য। এখন দেখো এটা পরীক্ষা আসছে ম্যানেজমেন্ট বাই ডোজ। প্রথমে বললাম আমরা ক্যালকুলেট করব, ওই যে ক্যালকুলেশন করে আমরা ডোজটা বের করলাম, সে পেশেন্ট কতটুকু ফ্লুইড ইনজেস্টেড করলো। যদি হয় লেস দেন 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট যদি পেশেন্ট ইনজেস্ট করে তাহলে প্রথমে আমাদের ওরাল ক্যালসিয়াম দিতে হবে। মিল্ক 1 থেকে 2 গ্লাস অ্যান্টাসিড। কেন দিব? এটা আমরা অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করার জন্য। ওরাল ক্যালসিয়াম দিতে পারি আমরা, দুধ পেশেন্ট দুধ খেতে পারে, অ্যান্টাসিড সিরাপ খাওয়ার পরে তাহলে ক্যালসিয়ামের সাথে যেমন ফ্লোরাইডটা ইয়ে করে এটা চলে গেল। এবং অবজারভেশন ফর 4 আওয়ার, 4 ঘন্টা আমরা অবজারভেশন করব। দেন 5 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট যদি পেশেন্ট ইনজেস্ট করে তাহলে কিভাবে ম্যানেজ করব? প্রথম আমাদের স্টোমাকটা এমটি করতে হবে বাই ইনডিউসড ভমিটিং উইথ ইমেটিক। ইনডিউস ভমিটিং করব। ইনডিউস ভমিটিং মানে কি? বুলিমিয়া নার্ভাসের নাম বলছিলাম যে মনে আছে? এটা হয় ইনডিউস ভমিটিং এর কারণে, অর্থাৎ মুখে আঙ্গুল দিয়ে কোনো কিছু দিয়ে ইনডিউস করে ভমিটিং করা। কেন করব? স্টোমাকটাকে এমটি করার জন্য। অর্থাৎ স্টোমাকে যে ফ্লুইড গুলো গেল এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে এডমিট টু হসপিটাল এন্ড মনিটর ভাইটাল সাইন। হসপিটালে অ্যাডমিট করতে হবে এবং ভাইটাল সাইন গুলো মনিটর করতে হবে। গ্যাস্ট্রিক লেভেজ দিতে হবে, অর্থাৎ গ্যাস্ট্রিক ভিতরের জিনিসগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, যত এক্সেসিভ ফ্লুইড আছে যেটা আমরা যতটুকু নিয়ে আসতে পারি। দেন গিভ ওরাল ক্যালসিয়াম। দেন হচ্ছে যদি গ্রেটার দেন 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হয় তাহলে এই পেশেন্টের অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। প্রথমে আমরা ইনডিউস ভমিটিং করাবো, অ্যাডমিট টু হসপিটাল, হসপিটাল অ্যাডমিট করাতে হবে, গ্যাস্ট্রিক লেভেজ দিতে হবে, কার্ডিয়াক অ্যারেস্টটাকে প্রিভেন্ট করার জন্য কার্ডিয়াক সাপোর্ট দিতে হবে।
তারপরে ইন্টারভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml of 10%। যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটাকে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে প্রিভেন্ট করার জন্য মনিটর করতে হবে ইলেকট্রোলাইট ব্যালেন্স, এডিকেট ইউরিন আউটপুট দেখতে হবে। আর বাকিগুলো জেনারেল যে সাপোর্টিভ মেজার সেগুলো দিতে হবে। এটা এসিকিউ তো আসে, এটা ভাইভাও জিজ্ঞেস করেন। প্রথমে ভাবে জিজ্ঞেস করছিল যদি পেশেন্ট এক্সেসিভ ফ্লুইড, তোমার হাতের কাছে কিছু নাই, তখন তুমি কি করবে? আমরা ইনডিউস ভমিটিং, যেগুলো আমাদের কাছে আছে, ইনডিউস ভমিটিং, মিল্ক খেতে পারি, অ্যান্টাসিড খেতে পারি, অর্থাৎ অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করার জন্য। কারণ হসপিটাল নিতে তো সময় লাগবে, হসপিটাল নেওয়ার আগে আমাদের কিছু মেজারমেন্ট নিজেদেরকে নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে লেস দেন 5 মিলিগ্রাম আর হচ্ছে 5 to 50 মিলিগ্রামের ক্ষেত্রে আমরা ওরাল ক্যালসিয়ামটা দিব, আর মোর দেন 50 মিলিগ্রাম হলে আইভি দিব। এটুকু মোটামুটি আমাদের ফ্লোরাইড। তা আমরা যেহেতু অ্যান্টিক্যারিস এজেন্ট করতেছি, একটা গেল ফ্লোরাইড আর একটা হচ্ছে ফিশার সিলেন। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ তে কোয়েশ্চেন এসেছে, তারপর হচ্ছে শর্ট নোট হিসেবে ফিশার সিলেনটা মানে এসিকিউ তে আসছে একবার, এক দুইবার দেখলাম। তাহলে ফিশার সিলেনটা কি? ফিশার মানে কি? যে আমাদের টুথের মধ্যে অক্লুসাল সারফেসে যে ইয়াগুলো দেখা যায়, পিট এন্ড ফিশার দেখা যায়, কতগুলো ডিপ্রেসড এরিয়া। ডিপ্রেস পয়েন্টটাকে বলা হয় পিট, আর ডিপ্রেস যে লং যে এরিয়া সেটাকে বলা হয় ফিশার। এই ফিশার গুলো যখন পিট এন্ড ফিশার গুলো যখন ডিপেস্ট হয় অর্থাৎ ডিপ হয়, তখন সেক্ষেত্রে কিন্তু ইজিলি কেরিসটা ডেভেলপ হয়। এই কেরিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ফিশার সিলেন্ট ইউজ করি। তাহলে a resin based material applied to pits and fissures of the teeth that mechanically adhere to the dental enamel, preventing bacteria and substrate from gaining further access. হঠাৎ মানে একদম রেজিন ম্যাটেরিয়াল এগুলো, যেগুলোতে আমরা কেরিসটাকে প্রিভেন্ট করার জন্য পিট এন্ড ফিশারে ইউজ করি। এটা হচ্ছে কথা। এখন ইন্ডিকেশন কোথায় কোথায় দিতে পারি আমরা? ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন। এটা ইন্ডিকেশনটাই কন্ট্রা ইন্ডিকেশনটা এমসিকিউ তে এসেছে। কন্ট্রা ইন্ডিকেশন এটা ইন্ডিকেশন হচ্ছে পার্মানেন্ট পোস্টেরিয়র টিথ, স্পেশালি মোলার্স এন্ড প্রিমোলার্স। এখানে স্পেশালি বলতে 6 মোলারটা মেইনলি। 6 মোলারটা যেহেতু এটা 6 বছরে উঠে, আর্লি উঠে, এবং এটা ডিপ এন্ড পিট এন্ড ফিশারটা ডিপ থাকে, এখানে কেরিস রেটটা অনেক বেশি, কেরিস প্রিভ্যালেন্স রেটটা অনেক বেশি। তারপর আরো কোথায় কোথায় আছে ডিপ পিটস এন্ড ফিশার? যেমন আপার কি ল্যাটারাল ইনসেজার, ওই যে লিঙ্গুয়াল পিটটা, লিঙ্গুয়াল পিট। আপার প্যারাটাল সারফেসে লিঙ্গুয়াল যে পিট আছে, আমার হচ্ছে সেন্ট্রাল ইনসেজার, ল্যাটারাল ইনসেজার, ওখানেও ডিপ পিটস এন্ড ফিশারটাকে সেখানে আমরা দিতে পারি। আবার অনেক সময় প্রিমোলারে অক্লুসাল সারফেসে অনেক ডিপ থাকতে পারে। 6 এর কথা বললাম, আবার প্রিমোলার অনেক সময় থাকে। এই জন্য পার্মানেন্ট পোস্টেরিয়র টিথ, প্রিমোলার বলে এক কথায় শেষ। ইন চিলড্রেন উইথ মিডিয়াম অর হাই রিস্ক ক্যারিস। আচ্ছা, প্রাইমারি পোস্টেরিয়র টিথ ইন চিলড্রেন এট হাই রিস্ক অফ ক্যারিস। অর্থাৎ বাচ্চাদের ডেসিডিয়াস মোলার গুলোতে। এরপর কন্ট্রা ইন্ডিকেশন।
তাহলে কোথায় দিতে পারবো না? যদি পিটেন ফিশার নাই, এটা কেরিজ ডেভেলপ হয়ে গেছে, কেভিটি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা পিটেন ফিশার সিলেন দেবো না, ওখানে আমরা রেস্টোরেশন দেব। এই জন্য ডেফিনিট অক্লোসাল দিকে বসান, এখানে বসান, খেয়াল করেন, আমি এদিকে খেয়াল করবো না, যেটা খেয়াল করবো। কন্ট্রাইন্ডিকেশন তাহলে ডেফিনিট অক্লোসাল দিকে, প্রক্সিমাল দিকে। প্রক্সিমাল সারফেস কোনটা? দিকে মানে ম্যাম এখানে কেরিজ হই। প্রক্সিমাল দিকে মানে কোনটা? ম্যাডাম মিডিয়াল ও ডিস্টালি পেরিস হবে। মিডিয়াল সারফেস, ডিস্টাল সারফেস, এটা হচ্ছে প্রক্সিমাল দিকে। এটা হচ্ছে হাইপোপ্লাস্টিক টিপ, অর্থাৎ এখানে টুথটাই ডেভেলপমেন্টটা হাইপোপ্লাসিয়া ছিল, এনামেলটা হাইপোপ্লাসিয়া ছিল। হাইপোপ্লাস্টিক টিপও ওখানে দেওয়া যাবে না। একটা হচ্ছে আনকোঅপারেটিভ পেশেন্ট, আনকোঅপারেটিভ পেশেন্টে দেওয়া যাবে না। কেননা এখানে এডিকুয়েট আইসোলেশন ইজ ম্যান্ডেটরি। আইসোলেশন করতে না পারলে কোনো যদি স্যালাইভা যদি হয়ে যায়, তাহলে ফিশার আমাদের ফেলিউর হবে। এই জন্য আনকোঅপারেটিভ পেশেন্টদের দেওয়া যাবে না। দেখছি ম্যাম। এখন আসা আমরা কিছু আগে আইডিয়াল প্রপার্টিজ পড়ে আমরা ইয়েটা যাব, অ্যাপ্লিকেশনে যাব। আইডিয়াল প্রপার্টিজ অফ ফিশার সিলেন। অ্যাপ্রোপ্রিয়েট সিল হতে হবে, আমরা যে ফিশারে দিচ্ছি, পিটন ফিশারে দিচ্ছি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিল হতে হবে। এবার এনামেলের সাথে এডিহার করতে হবে, এডিহার টু এনামেল। আর এটা কেরিওস্টেটিক অ্যাকশন থাকবে, কেরিজটাকে প্রিভেন্ট করবে। লো ভিসকোসিটি থাকতে হবে, নন টক্সিক হতে হবে, সেটিং টাইমটা শর্ট হতে হবে, এবং ইউজটা সিম্পল হতে হবে। এক্সেলেন্ট। সিলেন ম্যাটেরিয়াল কি কি আছে? রেজিন বেস, ফিল্ড অর আনফিল্ড, লাইট অর সেলফ কিউর। লাইট কিউর, ব্ল্যাক কিউর হচ্ছে সিলেন ম্যাটেরিয়াল, আর হচ্ছে সেলফ কিউর, অটো কিউর। সেলফ কিউর আমরা অটো কিউরও বলি। এরপর কম্পোমার। কম্পোমার হচ্ছে কম্পোজিট আর গ্লাস আইনোমারের মিক্সিং। কম্পোজিটের কম ও আর হচ্ছে গ্লাস আইনোমারের মার, এটা বলা হয় কম্পোমার। আর হচ্ছে গ্লাস আইনোমার সিমেন্ট। এগুলো সিলেন মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। তাহলে রেজিন বেস, কম্পোমার, গ্লাস আইনোমার সিমেন্ট। এখন আসে টেকনিক, দেখো কিভাবে দেখ। প্রথম থেকে টুথ প্রিপারেশন করতে হবে, যে ডিপ পিটস এন্ড ফিশার আছে সেটাকে আমাদেরকে একটু হালকা করে প্রিপারেশন করতে হবে। অর্থাৎ ওখানে যদি সফট ডেন্টিন বা কেরিয়াস ম্যাটেরিয়াল থাকে, এটাকে আমাদেরকে রিমুভ করে দিলাম, একটু ফিশার বাদ দিয়ে আর একটু হোয়াইট করে দিলাম। এরপর আমাদেরকে ইচিং করতে হবে। এটা ইচিং করা মানে 37% ফসফরিক অ্যাসিড, 37% ফসফরিক অ্যাসিড দিয়ে আমরা ইচিং করলাম 20 সেকেন্ড। ইচিং করতে হবে আমাদের 20 সেকেন্ড। এরপর আমাদেরকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে পানি দিয়ে ক্লিন করব, এরপর ড্রাই করব। ড্রাই করব আমরা কটন বাড অথবা স্পঞ্জ দিয়ে। স্পঞ্জ দিয়ে আমরা ড্রাই করলাম। ড্রাই করার পরে আমাদের আস্তে আস্তে রেজিন সিলেনটাকে অ্যাপ্লাই করলাম। এরপর বন্ডিং দিতে হবে, কিন্তু বন্ডিং দিয়ে তারপর রেজিন সিলেনটাকে অ্যাপ্লাই করলাম। এরপর আমরা কিউরিন করলাম, হচ্ছে লাইট কিউর বললাম না, লাইট কিউর আছে, অটো কিউর আছে। তারপর যদি লাইট কিউর হয় তাহলে আমাদেরকে লাইট দিয়ে এটা কিউর করতে হবে। একদম অল্প, যারা ফিশারি ফিশারি ঢুকে যাবে। অনেক সময় দেখা যায় অনেকের এই যে ফিশারটা এরকম কালো থাকে, এই কালো মানে কিন্তু নিচে কিন্তু ফিশারটা ডিপ এবং এখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়।
এই জন্য যদি দেখি যে কারো এরকম ডিপ টি শার্ট থাকে, ডিপ পিট থাকে, আমরা বলি যে আপনি এটা ফিলিং করা নিন, নাহলে কিন্তু এটা ক্যাভিটি অনেক বেশি প্রগ্রেস করবে, ভিতরে ভিতরে গর্ত হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না। যখনই পেইনফুল হবে তখন বলছে দাঁতে ব্যথা, তখন বলবে যে আমার দাঁত উপরে ভালো, ভিতরে কেন ব্যথা? এই যে এটাই হচ্ছে সোর্স। অফ ফ্লোরাইড, এটা তোমাদের ভাইবা কার্ডে আছে, ভাইবা কার্ড কোশ্চেন এটা। তারপর মেথড অফ ফ্লোরাইড অ্যাপ্লিকেশন, যে টপিকের যে তোমার জেল ফর্ম দিতে পারি। আরেকটা কি করছিলাম আমরা, ব্রাশ দিয়ে, অ্যাপ্লিকেটর দিয়ে ব্রাশ দিয়ে দিতে পারি, যেটা ভার্নিশ। আরেকটা পড়ছিলাম আমরা ট্রে দিয়ে। এরপর হচ্ছে ডিসকাস অ্যাবাউট সিস্টেমিক ফ্লোরাইড থেরাপি। সিস্টেমিক ফ্লোরাইড থেরাপি, ওই যে ফ্লোরাইড লজেন্স, তারপরে হচ্ছে ফ্লোরাইড মাউথ ওয়াশ, ফ্লোরাইড হচ্ছে ডেন্টিফ্রিজ, এগুলো হচ্ছে সিস্টেমিক ফ্লোরাইড থেরাপি। এরপর রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস এন্ড মেথড অফ অ্যাপ্লিকেশন অফ ফ্লোরাইড ভার্নিশ, এটা রিটেন কোয়েশ্চেন। রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন টেকনিক, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ফিচার্স, এটাও রিটেনের কোয়েশ্চেন। এটা এমসিকিউ তে আসে বললাম। Write down the signs symptoms of acute fluoride toxicity. How will you manage a case of acute fluoride toxicity? এটা written and viva. Short note, water fluoridation, Fisher serum, fluoride gel. তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো তো কোশ্চেন গুলো? জি ম্যাম, নিছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এন্টি ক্যারিজ সেশন এখানে এসে তোমাদের ক্যারিজ পড়ানো হয়েছে, যেন আমি আর কাজ করি নাই। তাহলে তোমাদের নেক্সট